তীরের বেগে বাইক ছুটিয়ে দিয়েছে পাইলট মান্ডি। তার মতো ডাকাবুকো লোক যে এলাকায় কাউকে ভয় পেতে পারে সেটা চিন্তার অতীত। কিন্তু আজ তার চোখে মুখে খেলে বেড়াচ্ছে নিকষ কালো আতঙ্কের প্রলেপ। রাতের আকাশে মেঘের সাথে যেন ক্রমাগত লুকোচুরি খেলছে থালার মতো চাঁদটা। বেশ শিরশিরে ঠান্ডা পড়েছে, কিন্তু তার মধ্যেও রীতিমতো ঘামছে পাইলট। ভাঙাচোরা খানা খন্দে ভরা রাস্তায় ঠিক দিকভ্রান্তের মতো সে বাইক চালাচ্ছে। দু একবার ঝাঁকুনির ঠেলায় প্রায় উল্টে পড়ার জো হচ্ছিল, কিন্তু কোনো মতেই নিজেকে সামলে নিয়েছিল পাইলট। ইস, সকালে যদি বাইকের তেলটাও ভরে নিতাম তাহলে আর। এখন আফসোস হচ্ছে তার। থেকে থেকে পিছনে তাকাচ্ছে। রাস্তার দুধারে নিকষ অন্ধকারে ঢাকা, দিগন্ত বিস্তৃত পাথুরে মালভূমি চাঁদের এঁটো আলোতে যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। দাঁতে কামড়ে ধরেছে গলার ক্রসটা সে। আবার পিছনে তাকালো। নাই, কিন্তু পাইলট জানে যে লোকালয় না পৌঁছনো অবধি সে সুরক্ষিত নয়। না, আর বেশি সময় লাগবে না, আর মিনিট 5, তারপর সে এলাকা ছেড়ে চলে যাবে। দিল্লি, কলকাতা, দুবাই, যে চুলোই হোক না কেন, কিন্তু এখানে আর নয়। লোকালয়ের যত কাছে পৌঁছে যাচ্ছে কিছুটা করে নিশ্চিন্ত হচ্ছে সে। নিঃশ্বাসের গতিবেগ কিছুটা হলেও হ্রাস পাচ্ছে ধীরে ধীরে। ঝুমুর খেরি আর মিনিট 3। দূরে যেন হালকা আলোর আভাস দেখা যাচ্ছে না। এদিকে যেন বাইকের গতিবেগ ক্রমশ কমতে থাকলো। অবশেষে বাইকটা থেমেই গেল। এই ভয়টাই পেয়েছিল পাইলট। যদিও হেঁটে 5 মিনিট তার গ্রাম, তবু একবার ট্যাঙ্কটা খুলে দুবার ফুঁ দিল। ঠিক সেই সময়ই দ্রুত কিছু একটা সরে যাওয়ার আওয়াজ এলো কানে। সাথে সাথে বাইক ছেড়ে সোজা হয়ে চারিদিকে তাকালো সে। সামনে আয়, সামনে আয় বলছি। এত এত খিদেটো কিসের রে শালা শয়তানের বাচ্চা? আর কতটা খাবি? হ্যাঁ, আর কতটা খাবি? হ্যাঁ। পাথুরে এলাকায় যেন পাইলটের গলার আওয়াজ প্রতিধ্বনিত হয়ে আবার তার কাছেই ফিরে এলো। তবে এখন চারিদিকটা যেন ভয়ানক নিস্তব্ধ। রাতের প্রাণীরাও যেন হঠাৎ মৌনব্রত নিয়েছে। একটা ব্যাঙ বা ঝিঝি পোকাও যেন ডাকছে না আর। ধর! ব্যর্থ প্রয়াসে হালকা গঙিয়ে উঠল বাইকটা, কিন্তু স্টার্ট হলো না। আর ঠিক তখনই একটা অবয়বকে দ্রুত রাস্তার একদিক থেকে অন্যদিকের গাঢ় অন্ধকারে মিশে যেতে দেখল পাইলট। একটা হিল হিলের সাপের মতো ভয়ের ঠান্ডা স্রোত নেমে গেল পাইলটের শির দাঁড়াবে। না, এবার ভুল দেখেনি সে। বন বেড়াল, বাম বেড়াল গোছের কিছু ওটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসব এলাকাতে তো ওসব আছে, ওসব আছে। তবে তবে মনেটা হচ্ছে এ তেমন কোনো প্রাণী তো নয়। সালা সালা কি যে কপালটোতে আছে কে জানে। চোয়াল শক্ত করে সন্ত্রস্ত হয়ে আতঙ্কিত চোখে আবার চারিদিকে জরিপ করে নিল পাইলট। বলে বাইক সালা মরার সময়টা পেল নাই। আর ঠিক তখনই যেন আবার কিছু একটা দ্রুত রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে গেল। এবার পাইলটের আরো কাছে, তার পিছন দিকে। হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে পাইলট। এখন দৌড়চ্ছে সে।
কিন্তু বাইকটা নিয়ে সেটা সহজ নয়। হঠাৎ করে কোথা থেকে যেন একটা বিরাট মেঘের চাঙর এসে গিলে নিল চাঁদটাকে। পাথুরে মালভূমি ঢেকে গেল নিকষ কালো অন্ধকারের চাদরে। ঠিক তখন গন্ধটা নাকে এলো, পোড়া মাংসের গন্ধ। আর গন্ধটা নাকে আসতেই কার্যত কাঁপতে লাগলো 6 ফুটের উপর উচ্চতার পাইলট মান্ডি। এমনিতে সে যথেষ্ট সাহসী, কিন্তু এক্ষেত্রে সে জানে যে সব ক্ষেত্রে সাহস কাজে লাগে না। কিছু একটা যেন এসে পড়ল পাইলটের ঘাড়ের কাছে। গরম চটচটে আঠালো একটা তরল। অভ্যেসবশত ঘাড়ে হাত দিতেই সেই তরল অনুভব করলো পাইলট। তার সাথেই একটা স্পর্শ, একটা মাংসল স্পর্শ, অনেকটা যেন মোটা ময়াল সাপের মতো। শুধু যেন গোটা সাপটাই সেই আঠালো তরলে নিমজ্জিত। একটা ভয়ানক দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসছে পাইলটের। সে জানে পিছন ঘুরলে এবার সে কি দেখতে পাবে, কিন্তু পিছন ঘুরে তাকাবার মতো সাহস তার ঝুলিতে অবশিষ্ট নেই। মাংস লাঠালো তরলে নিমজ্জিত এই জিনিসটা কি এবার বুঝতে বাকি রইল না পাইলটের। এটা একটা জীব, ওর খিদে পেয়েছে। আর একবার খিদে পেলে, খাবার না পেলে ও যে কি করতে পারে সেটা ভালো করে জানে পাইলট। স্থানুর মতো দাঁড়িয়ে রইল পাইলট। চারিদিকের প্রকৃতিও যেন আতঙ্কিত হয়ে উঠেছে এই দৃশ্য দেখে। বিস্তীর্ণ পাথুরে মালভূমি জুড়ে যেন নরকের নীরবতা। জিপটা কাঁধ, ঘাড়, মুখ বুলিয়ে এবার গলায় ঘোরাফেরা করছে। আর নিজেকে সামলাতে পারল না পাইলট। এক ধাক্কায় পিছনের দিকে বাইকটা ফেলে রুদ্ধশ্বাসে ছুট লাগালো। বাইকটা ছিটকে পড়ল, আর সম্ভবত সঙ্গে ও। তবে জিপটা নিজের কাজ করে গেল। আচমকা ধাক্কায় পাইলট মান্ডির গলা থেকে ছিঁড়ে গেল ক্রসটা। সর্বনাশ! ফাদার বারবার করে বলেছিলেন এটা যেন কাজ ছাড়া না করে পাইলট। বাইক ফেলে পাগলের মতো ছুট দিল পাইলট। পিছনে ফিরে না তাকালেও বেশ বুঝতে পারলো পাইলট যে কিছু একটা তীর বেগে তার দিকে ছুটে আসছে। গ্রামের খুব কাছে এখন সে। গলা ফাটিয়ে চিৎকার করতে গেল পাইলট, কিন্তু এ কি? গলা থেকে কোনো আওয়াজ বেরোলো না। মধ্যে যেন ভয়ানক ধারালো করাতের মতো কিছু একটা বসে গেল পাইলট মান্ডির পায়ে। অত্যন্ত ব্যথায়, ভয়ে আর ডাল সামলাতে পারলো না পাইলট। মুখ থুবড়ে পড়লো রাস্তায়। কানে এলো একটা পরিচিত আওয়াজ, যেন একটা বাচ্চা ফ্যাসফেসে কণ্ঠে দুর্বোধ্য কোনো ভাষায় কিচকিচ করছে। ব্যথায় কাতরাতে কাতরাতে একপাশ ঘুরলো কোনো মতে পাইলট। আর ঠিক তখন দেখতে পেল যে দূরে পড়ে থাকা বাইকটা যেন সজোরে তার দিকে ঠেলে দিয়েছে কিছু। কিছু করার আগেই সেটা চোয়ালে এসে আঘাত করল। আতঙ্ক এতটাই তীব্র যে পাইলট বুঝতেই পারল না যে তার কোন অঙ্গ প্রত্যঙ্গে সে মুহূর্তে কতটা ব্যথা। ঠিক সেই সময় কোনো এক অলীক শক্তি বলে কেউ বা কিছু পাইলট মান্ডি আর বাইকটাকে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে ঝুমুরখেরি গ্রামের দিকে নিয়ে যেতে লাগলো। নমস্কার, বঙ্গ সাসপেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনছেন লেখক পথিক মিত্রের কলমে গদ্রবঙ্গা ও রক্তচন্দ্রিমা।
এই গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক এবং লেখকের মস্তিষ্ক প্রসূত। কোনো ঘটনার সঙ্গে কোনো রকম সাজুর্য লক্ষ্য করলে তা কেবলমাত্র কাকতালীয়। তাই শুধুমাত্র গল্প শোনার আনন্দে আমাদের গল্পটি উপভোগ করুন। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, গদ্রবঙ্গা ও রক্তচন্দ্রিমা। ড্রেনের ধারে পড়েছিল নিথর দেহটি। গ্রামের একজন লোক সকালবেলায় চা খেতে বেরিয়ে প্রথম দেখে তাকে। প্রথমে সে ভেবেছিল যে হারিয়া খেয়ে কোনো মাতাল পড়ে আছে, কিন্তু তারপরেই সে যা দেখতে পায় তাতে তার রক্ত জল হয়ে যায়। বিভৎসভাবে কেউ ঘাটটা উল্টে মুড়িয়ে দিয়েছে পাইলট মান্ডির। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আছে, বিস্ফারিত চোখে মুখে আতঙ্কের স্পষ্ট ছাপ, যেন সে মোটেই আজ করতে পারেনি তার উপর আততায়ীর আক্রমণ। মৃত্যুর আগের মুহূর্তে যে ব্যথার সাথে একটা হাড় হিম করা আতঙ্ক তাকে গ্রাস করেছিল, সেটা স্পষ্ট তার চেহারায়। চোখ দুটো যেন আকুতি করে কিছু বলতে চায়। হয়তো মৃত্যুর ভিক্ষা চেয়েছিল সে আততায়ীর থেকে। তবে সেসব বিশদে আর এখন জানা যাবে না, কারণ মৃতরা তো কথা বলে না। গ্রামটার নাম ঝুমুরখেরি, ঝরিয়া থেকে 25 কিলোমিটার দূরে সাহেবগঞ্জের কাছে। পাথুরে মালভূমির উপর এই ধরনের ছোট ছোট গ্রাম গজিয়ে উঠেছে বহুদিন ধরে, কিন্তু মাঝের এলাকা ধুধু করছে। যদিও এখন পাকা রাস্তা হয়েছে সব জায়গাতেই, কিন্তু শহরের বা মফস্বলের থেকেও এই গ্রামগুলো বিচ্ছিন্ন। এই হেন আদিবাসীদের গ্রাম নিয়ে নেতাদের ও প্রশাসনের মাথা ব্যথা হয়ে ওঠে শুধু ভোটের সময়। তাছাড়া এই লোকগুলো বাঁচলো কি মরলো তাই নিয়ে কারোর কিছু আসে যায় না। থাকে তো ভারী শুধু একরাম সাঁওতাল। কিন্তু পাইলট মান্ডি সেরকম ছিল না। এই লোকগুলোই তার কাছে সোনার ডিম পাড়া হাঁস ছিল। পাইলট গাছের মরা খনিগুলোতে লেবার সাপ্লাই দিত। যেহেতু এখানকার লোকগুলো বেশিরভাগ পড়াশুনো জানে না, ওদের দিয়ে খাটিয়ে অর্ধেক টাকা ঝেড়ে দিতে নিপুণ হস্ত ছিল পাইলট মান্ডি। এর ফলে দিনে দিনে ভারী ফুলে ফেপে উঠেছিল পাইলট। খনি মালিক ও গরিব শ্রমিক দুজনের কাছেই অপরিহার্য ছিল সে। পাইলট লোকটাও সুবিধের ছিল না, চরিত্রের ঠিক ছিল না। তার রাজদূত বাইকের আওয়াজ কানে শুনেই গ্রামের মা বোনেরা ঘর থেকে বেরোতে ভয় পেত। আসলে আর্থিক প্রতিপত্তির সাথে রাজনৈতিক যোগাযোগ ও খনির মালিকদের মদত পাইলট মান্ডিকে এলাকার ত্রাস বানিয়ে তুলেছিল বিগত 1-1.5 বছরে। চোখের সামনে একচালা চায়ের দোকান থেকে দোতলা বাড়ি বানিয়ে ফেলল পাইলট মান্ডি। বাড়িতে বউ চম্পারানী আর মেয়ে সোনামণি থাকে। ওর একটা ছেলেও ছিল। একটা দুর্ঘটনাতে বাচ্চাটা মারা যায় এই 1.5 বছর আগে। সেই থেকে পাইলট অন্য মেয়ে মানুষ খুঁজে পেয়েছে গুজব মতে। মোটের ওপর কুচকুচে কালো 170 কেজির 6.5 ফুট লম্বা পাইলট মান্ডিকে রাত বিরেতে দেখলে ভয় লাগা স্বাভাবিক। সাক্ষাৎ যমদূত যেন। তবে এখন পাইলট ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। তার মাথাটা ঠিক 180 ডিগ্রি মচকানো। এই হেন যমদূতকে কেউ নাকি ঘাড় মোটকে ফেলেছে। কে করতে পারে এই ধরনের একটা কাজ ভেবেই যেন একটা আতঙ্কের চাদর জাপটে ধরেছিল গ্রামবাসীদের। জিতেন্দ্র কয়াল ঝুঁকে পড়ে দেখলেন মৃতদেহটাকে। তার কপালের বলিরেখাগুলো আরো গভীর হচ্ছে ক্রমেই। যেহেতু এই গ্রামটা সাহেবগঞ্জ থানার আওতায়,
তাই ইন্সপেক্টর কয়ালের হাতে কেসটা। এই কোল বেল্টে খুন খারাপই নতুন কিছু না, আর পাইলট মান্ডি একরকম সমাজবিরোধীই বলা যায়। নিশ্চয়ই কয়লা মাফিয়া বা লোকাল নেতার সাথে বিবাদের ফল এটা। কিন্তু তাকে ভাবাচ্ছে এই খুনের মডাস অপারেন্ডি। কি ভয়ানক পৈশাচিক জোর থাকলে কেউ এইভাবে কারোর মাথা মুচড়ে দিতে পারে সে ভাবতেও পারছে না। ঠিক যেন একটা খেলনা পুতুলের মতো পাইলটকে মুচড়ে ভেঙে দিয়েছে কেউ। এটা কি সত্যি সত্যি মানুষের কাজ, নাকি গ্রামবাসীদের গুজবে কোনো সত্য লুকিয়ে আছে? সন্তর্পণে পুরো এলাকাটা জরিপ করে নিলেন ইন্সপেক্টর কয়াল। দিঘির দিক থেকে একটা জুলো বাতাস বয়ে আসছে, ত্বকে স্পর্শ করেই যেন সেই শৈত ছুঁচের মতো বিঁধছে। নভেম্বরের শুরু সবে। আসলে এই গ্রামগুলো শহর থেকে অনেক দূরে হওয়ার দরুন আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ে এসব এলাকায়। আর তার উপর একটা থমথমে গুমোট ভাব, যেন ঝুমুর খেরির বাতাসে ভেসে বেড়াচ্ছে একটা অমঙ্গলের অদৃশ্য ছায়া। আদিবাসীর ভিড়টা ক্রমেই সরব হচ্ছে। জিতেন্দ্র স্পষ্ট বুঝতে পারছে যে তারা ভয় পেয়েছে। মুখগুলো থমথমে, ফ্যাকাশে, গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে গ্রামবাসীদের মধ্যে। লোকাল এমএলএ শম্ভু বাসকেও উপস্থিত এই ভিড়ে। আছে গায়ের সর্দার মার্শাল টুডু। পাইলটের দোসর ছিল এরা। এছাড়া আছে পাইলটের ভাই জোসেফ মান্ডি। তার সাথে দাদার সেরকম বনিবনা নেই। কিছু দূরেই পড়ে আছে পাইলটের বাইকটা। বাড়ির সিঁড়িতে বসে আছে ওর বউ চম্পা। উস্কো খুস্কো চুল, উলুথুলু পোশাক, অপ্রকৃতিস্থ চেহারা, যেন একটা ঘোরের মধ্যে আছে সে। তার কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে তাদের পুচকি মেয়ে সোনামণি। আপন মনে খেলছে সে পুতুল নিয়ে। কি করে হলো সাহেব? হ্যাঁ, সেটা তো আপনারা বলবেন শম্ভুবাবু। এরকম একটা জোয়ান লোককে প্লাস্টিকের খেলনার মতো তুবড়ে দেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে সবার নিশ্চয়ই নেই। কার আছে? যার আছে তাকে খুঁজে বার করতে হবে। স্যার, এটা মুশকিল কাম আছে। পাইলট অসুর ছিল, আর উসকো এমন করে কে কিছু একটা বলতে গিয়ে যেন নিজেকে থামিয়ে নিল বাসকে। মার্শাল টুডু তখন সামনে এসে কিছুটা সাহস নিয়েই বলল, না না, খুঁজতে হবে। আমাদের সেই লোককে খুঁজে বের করতেই হবে, তবে গিয়ে পাইলটের আত্মা শান্তি হবে। খুঁজতেই হবে। হাজার খুঁজেও পাবি না কিছুই, কারণ তোরা খুঁজবি মানুষ, আর সে মানুষ না। একটা ফ্যাসফেসে গলার আওয়াজ ভেসে এলো ভিড়ের মধ্য থেকে। সেই আওয়াজ শুনেই যেন ভিড়ের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হলো। ভিড় যেন নিজে থেকেই পাতলা হয়ে সেই মানুষটাকে এগিয়ে আসতে দিল। ধীর গতিতে একজন এগিয়ে এলো। ছেঁড়া ফাটা একটা কোট পরে এসে দাঁড়ালো ইন্সপেক্টর জিতেন্দ্রর সামনে। এক মুখ দাড়ির মাঝখানে কালো ঠোঁটগুলো দেখাই যায় না প্রায়। কপালের ভুরুটা জোড়া, ঘোলাটে চোখ। শিলটন মুর্মু বা শিলটন পাগলা সেই এক ঘর ঘরে গলায় বলে উঠল, ওর খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। এবার সে খাবে, সব খাবে, আর তাকে তো খেতে দিতেই হবে। শিলটনকে দেখে
উপস্থিত গ্রামবাসীদের মধ্যে যতই উত্তেজনা সঞ্চার হয়ে থাকুক না কেন, বেশ বিরক্ত হলেন ইন্সপেক্টর কয়াল। এ কে এই পাগল? কে এখানে আসতে দিল একে? হাঁটাও, এটা একটা ক্রাইম সিন। এই শোন, বাজে বকলে পাছায় রুলের বাড়ি খাবি। যত রাজ্যে বোকা লোক। কার খিদে পেয়েছে? হ্যাঁ, ইন্সপেক্টর কয়ালের নির্দেশ অনুযায়ী দুজন কনস্টেবল এগিয়ে আসছিল, কিন্তু তার আগেই শিলটন ইন্সপেক্টর কয়ালের কানের কাছে এসে বেশ জোরেই বলে উঠল, গদ্রবঙ্গা! কথাটা শুনেই যেন এগিয়ে আসা দুজন স্থানীয় কনস্টেবল একদম থতমত খেয়ে গেলেন। কথাটা শুনেই যেন অকস্মাৎ আবার ভিড়ের ফিসফিসানি বেড়ে গেল। জিতেন্দ্র সহসা প্রশ্ন করল, গদ্রবঙ্গা সেটা আবার কে? কোনো উত্তর নেই। হঠাৎ একটা ভয়ের চাদর পেঁচিয়ে ধরেছে উপস্থিত গ্রামবাসীদের। সহসা যেন একটা ভয়ানক বিভীষিকা ভর করেছে সবার উপর। একদম বন্ধ করা নিস্তব্ধতা নেমে এলো ভিড়ের মধ্যে। ধীরে ধীরে ভিড়টা পাতলা হচ্ছে, কেউ কিছু বলছে না, চুপচাপ নিজের কাজে ফিরে যাচ্ছে থমথমে মুখে। জিতেন্দ্র স্পষ্ট বুঝতে পারছে লোকগুলো কিছু বলতে চাইছে, কিন্তু ভয়ে বলতে পারছে না। কোনো অদৃশ্য আতঙ্ক যেন তাদের মুখ চেপে ধরেছে। জিতেন্দ্র কিছু জিজ্ঞেস করার আগেই শম্ভু বাসকে চেঁচিয়ে উঠল, साला पागल कोथाकार! हाँ? भाग भाग यहाँ से भाग! ए हरिया गिले भूल बाल बोका खाली! ए बगला ए तड़ा 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 बेटा के तड़ा! ए ए छाड़ 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 हमको देते दे छाड़ छाड़! শম্ভুর চামচা এসে টেনে নিয়ে গেল শিলটনকে। সেও প্রতিবাদ করল না। জিতেন্দ্র কিছু বলতে যাবেন, তার আগেই হঠাৎ উঠে দাঁড়ালো চম্পা। তারপর দুহাত উপরে তুলে অদ্ভুত কায়দায় দোলাতে থাকলো। তারপর এক অকস্মাৎ হাসিতে ফেটে পড়ল। হাসিটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে জিতেন্দ্র প্রায় চমকে উঠলেন এক প্রকার। চম্পার মুখটা ভয়ানক লাগছে, চোখ দুটো উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ঘুরছে। হাসিটাও কেমন অসংলগ্ন, মোটেই স্বাভাবিক নয়। কিরম গা শিরশির করে ওঠে। গায়ের কাপড়টাও ঠিক নেই চম্পার, পুরো শরীরটা হালকা দুলছে আর একটা গোঙানির মতো শব্দ করে হাসছে। ঠোঁট দুটো হালকা ফাঁক করা। কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন জিতেন্দ্র। বাধ্য হয়ে আর একজন গ্রামীণ মহিলাকে বললেন, এ এ একে একে ভেতরে নিয়ে যা। ভিড় এখন খালি হয়ে গেছে, শুধু শম্ভু বাসকে দাঁড়িয়ে আছে। জিতেন্দ্র পোস্টমর্টেমের জন্য বডি নিয়ে যেতে বললেন। আপনি তো বন্ধু ছিলেন শম্ভুবাবু, কারোর সাথে কি শত্রুতা ছিল পাইলটের? জানি না তো, থাকবে হয়তো, কে জানে বলেন। কেউই কিছু সেরকম বলল না। জিতেন্দ্রও বেশি জিজ্ঞেস করলেন না। এ ধরনের একটা অ্যান্টি সোশ্যাল মরলে দুঃখ পাওয়ার কি আছে? পাইলট মান্ডির মৃত্যুতে সে কিছুটা খুশিই হয়েছে। মাফলার দিয়ে কান ঢেকে নিজের বাইক স্টার্ট দিল জিতেন্দ্র। বডি গাড়িতে গেল। প্রপার কলকাতার ছেলে জিতেন্দ্রর মোটেই ভালো লাগে না এই অজপাড়ায়, কিন্তু একদিকে ভালোই। 5 মাস আগেই ডিভোর্স হলো স্ত্রী লীনার সাথে। 3 বছরের মেয়ে মিনিকে নিয়ে এখন লীনা তার বন্ধু নির্বাণের সাথে থাকে। বিয়ে করবে ওরা কদিন বাদেই।
কাজ কাজ করে ছুটে বেড়াতে গিয়ে কখন যে তার নিজের সংসারটাই চোখের সামনে ভেসে গেল সে ধরতেই পারেনি জিতেন্দ্র। এরপর থেকেই মদ্যপানটাও বেড়েছে জিতেন্দ্রর। কর্মক্ষেত্রেও কয়েকটা ভুলভ্রান্তি হয়ে যায় ওর, আর তার জেরেই এই পানিশমেন্ট পোস্টিং। তবে এতে খুব একটা বিচলিত নন জিতেন্দ্র। ভালোই হয়েছে, কলকাতার কোলাহল থেকে পরিচিত পরিধির বাইরে আছেন তিনি। এখন সবকিছুই গা সওয়া হয়ে গেছে তার, কিছুতেই সেরকম কিছু আসে যায় না কয়ালের। এইসব ভাবতে ভাবতে গ্রাম ছেড়ে বেরিয়ে এলো সে। গ্রামের বাইরে একটা ফুটবল মাঠ আছে। সাধারণত এই মাঠে ছেলেরা ফুটবল খেলতে আসে, কিন্তু আজ একদম ফাঁকা। সামনেই গোরস্থান, আর তার পাশেই গ্রামের চার্চ। চার্চের সামনে একটা ছোট্ট বাগান, আর পিছনে একটা ছোট্ট বাড়ি। সেখানেই থাকেন ফাদার গোমেজ। ভদ্রলোক গোমেজ কিন্তু এখানে আছেন অনেক দিন ধরে। মূলত ধর্মপ্রচারক হিসেবেই এসেছিলেন এই গ্রামে। বয়সে তিনি জিতেন্দ্রর থেকে বছর 10 বড়। জিতেন্দ্রর একমাত্র বন্ধু। দেশ বিদেশের প্রচুর গল্পের জাহাজ এই ফাদার গোমেজ। ফর্সা সুদর্শন চেহারা, বার্ধক্যের ছাপ একদম নেই তার চেহারায়। চার্চের বাইরে বাইক রেখে ধীর পায়ে ভিতরে ঢুকল জিতেন্দ্র। ফাদার গোমেজ তাকে দেখেই স্মিত হেসে অভ্যর্থনা করলেন তাকে। আরে জিতেন্দ্র নাকি? একটু বসো মাই চাইল্ড। জিতেন্দ্র আর কথা না বাড়িয়ে সোজাসুজি বলল, গদ্রবঙ্গা কে ফাদার? In the name of the Father and of the Son and of the Holy Spirit. Amen. নিজের প্রার্থনা কক্ষ থেকেই ফাদার গোমেজ প্রার্থনা শেষ করলেন। তারপর ধীর গতিতে সামনে এসে বললেন, রবার্ট জনসন বলে কারুর নাম শুনেছ? না তো। একজন জনপ্রিয় মার্কিন গায়ক ছিলেন, ব্লুজের একজন মাইল ফলক বলতে পারো। ফাদার অফ রক অ্যান্ড রোল বলা হতো তাকে। কিন্তু তার সব কালজয়ী কাজ আসে মৃত্যুর 3 বছর আগে। তার আগে তিনি অত্যন্ত সাধারণ একজন গায়ক ছিলেন। জিতেন্দ্র অধৈর্য হয়ে উঠেছে। তার এসব গান বাজনায় কোনো আগ্রহ নেই, কোনোদিন ছিলও না। লীনা বারবার বলতো সে নাকি রসকসহীন। কিন্তু এইসবের সাথে গদ্রবঙ্গার কি সম্পর্ক? আহার রসো রসো, আমার কথাটা আগে শোনো। আরবান লিজেন্ড অনুযায়ী রবার্ট নাকি কালজয়ী শিল্পী হওয়ার জন্য তার আত্মা শয়তানকে বেছে দিয়েছিল। শয়তান তো তার ইচ্ছে পূরণ করেছিল, কিন্তু 3 বছরের মধ্যে তার প্রাণটিও নিয়ে নিল। এটা প্রচলিত গল্প, প্রমাণ চাইলে আমি দিতে পারবো না যদিও। ফাদার, পাইলট মান্ডি খুন হয়েছে, আর আপনি এসব গাঁজাখুরি গল্প শোনাচ্ছেন আমাকে? There are more things in heaven and earth, Horatio, than are dreamed of in your philosophy. এই সাঁওতালরা যুগ যুগ ধরে বিভিন্ন অপদেবতাদের পুজো করে আসছে, সেটা জানো কি তুমি? যদিও এখন বিভিন্ন কারণে ওরা খ্রিস্টান হয়েছে, কিন্তু ওদের অনেকেই সেই আচারগুলো এখনো মেনে চলে গোপনে। উপকথা অনুযায়ী গদ্রবঙ্গা হলো এক ভয়ানক অপদেবতা। তার লোভ আর লালসার জন্যই তাকে দেব সমাজ থেকে বহিষ্কার করা হয়। আক্ষরিক অর্থে গদ্র মানে ছোট আর বঙ্গা মানে শিশু। এই অপদেবতা তার মালিক বা ভক্তের জন্য অর্থ, সোনা, প্রতিপত্তি চুরি করে আনে। অল্প সময়ের মধ্যেই সে ধনী হয়ে যায়, কিন্তু তার একটা ভয়ানক দাবি থাকে। সে তার মালিকের পরিবারের একটি বাচ্চাকে মেরে তার আত্মা শুষে নিয়ে নিজেকে শক্তিশালী করে। দিনে দিনে তার খিদে বাড়তে থাকে, আর ক্ষুধার্ত গদ্রবঙ্গারা খুব হিংস্র আর প্রতিহিংসা পরায়ণ হয়ে যায়। তখন আর তারা মালিকের বশে থাকে না। এবার বিরক্ত লাগছে জিতেন্দ্রর। সে আশায় ছিল কোনো সূত্র পাবে খুনের, কিন্তু ফাদার গোমেজ তাকে গাল গল্প শোনাতে ব্যস্ত। আচ্ছা, আমি উঠছি ফাদার। দাঁড়াও,
বোধহয় তোমার বিশ্বাস হচ্ছে না। না হওয়ারই কথা। আপাতত শুধু এটুকুই বলবো, রাস্তাঘাটে কোনো অদ্ভুত বাচ্চা কিছু করলে তার পিছু করতে যেও না। জিতেন্দ্র কোনো উত্তর না দিয়েই বেরিয়ে গেল। তার ধারণাই ছিল যে আদিবাসীদের নিশ্চয়ই কোনো গল্প থাকবে, তাই সে ফাদারের দ্বারস্থ হয়েছিল। তবে এখন তার খুব বিরক্ত লাগছিল। আকাশটা থমথমে, মেঘলা। দিনের আলো যেন অবাধে চুরি করছে যাযাবর মেঘের দল। কেমন একটা গুমোট ভাব। চার্চ থেকে বেরিয়ে এসে বাইকে বসেই সহসা জিতেন্দ্রর মনে হলো কেউ যেন দেখছে পিছন থেকে। তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিক মেপে নিলেন অভিজ্ঞ ইন্সপেক্টর। না, কেউ নেই। কিন্তু একটা অদ্ভুত পোড়া গন্ধ নাকে এলো। কেউ যেন কিছু পোড়াচ্ছে কাছে পিঠে। বাইকে বসে স্টার্ট দিতে যাবে, হঠাৎ মাথায় এসে একটা ঢিল লাগলো ইন্সপেক্টর কয়ালের। সহসা ঘুরে তাকালেন তিনি। প্রাথমিকভাবে কিছুই নজরে এলো না, কিন্তু তারপর যেন কিছু একটাতে তার দৃষ্টি আটকে গেল। চার্চের উল্টো দিকে একটা পুরনো কুয়ো আছে। সেই কুয়োর পিছনে উকি মারছে কেউ একটা, বেটে মতো, কেমন নীলচে মতো। কে? বহুরূপী নাকি একটা বাচ্চা? না, এবার যেন পিছন থেকে ধীর পায়ে বেরিয়ে এসেছে। খুব বেশি হলে 3 ফুট, ছোট খাড়া আর মিশকালো চুল, অদ্ভুত চাহনি আর মুখে একটা অস্বস্তিকর হাসি। হবে কোনো আদিবাসী বাচ্চা ভেবে কিছু না বলেই হেলমেট পরে বাইক স্টার্ট দিল জিতেন্দ্র। বাচ্চাটাও যেন সেই অদ্ভুত শিরশিরে দৃষ্টিতে অনুসরণ করতে লাগলো ইন্সপেক্টর কয়ালকে। মনে হলো বাচ্চাটা পাত্তা না পেয়ে যেন একটু এগিয়ে এসেছে। আর তখন কিছু একটা দেখে আবার ব্রেক কষলেন অফিসার। ওর গলায় একটা গোল লকেট চকচক করছে, বেঢপ বড়, সোনার নাকি। এতটা সোনা পরে একটা বাচ্চা কি করছে? তবে এই লকেটটা খুব চেনা ঠেকছে না। কোথায় যেন দেখেছে জিতেন্দ্র। ওই বাচ্চা, যা বাড়ি যা, ফের ঢিল মারলে না থানায় ভরে দেবো, যা। বলে সেদিকে এগিয়ে গেল কয়াল। তার কথা শুনে বাচ্চাটা অদ্ভুত শব্দ করে হেসে উঠল। কেমন একটা হিল হিলে হাসি। দেখেই যেন অদ্ভুত অস্বস্তি খেলে গেল তার গোটা শরীর জুড়ে। রিয়ার ভিউ মিররে ইন্সপেক্টর দেখে নিলেন বাচ্চাটা রাস্তার উপরে উঠে এসেছে, মুখে সেই একটা নোংরা হাসি। রাত 11টা নাগাদ তার ঘরে ফিরলেন ক্লান্ত জিতেন্দ্র। রুটি তরকা কিনে এনেছে সে, আর একটা পাইট রাম। এখন এটাই তার একটা রোজ নামচা। হাত মুখ ধুয়ে এসে গ্লাস নিয়ে বসেছে। খোলা জানলা দিয়ে চাঁদ দেখা যাচ্ছে। কদিনের মধ্যেই পূর্ণিমা। বেশ ঠান্ডা পড়লেও ঘরের বদ্ধ গুমোট ভাব কাটাতে সে জানলা খুলে দিয়েছে। হঠাৎ মোবাইল বেজে উঠল। এখন আবার কি? আননোন নাম্বার। হ্যালো 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 স্যার 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 আমি জোসেফ বলছি স্যার। স্যার পাইলট মান্ডির ভাই, আমাকে বাঁচান স্যার। আমাকে মেরে ফেলবে স্যার। স্যার আমরা ভাই পড়ি স্যার। স্যার বাঁচান স্যার। শান্ত শান্ত, কি হয়েছে বলো আমাকে। স্যার 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 আমার ঘরে গদ্রবঙ্গা ছেড়েছিল পাইলট। ইচ্ছা করে আমাকে পথে বসিয়ে দিয়েছিল।
বড় বেশি খাই যে তার, আমার বউয়ের পেটের বাচ্চাটাকে খেলো, নিজের বাচ্চাটাকেও দিয়ে দিল। শেষের দিকে লোভে পড়ে একটা জন্তু হয়ে গেছিল পাইলট। কিন্তু এখন সে এসেছে স্যার, বলছে তার খিদে পেয়েছে, ও আমাকে খেয়ে নেবে গো স্যার। দাদা তো মরে গেছে, এখন অন্য কেউ মালিক হয়েছে, আর সেই তো। আচ্ছা, ঘরে থাকো, আমি আসছি এক্ষুনি। মারাঙ্গুরু মন্দিরের পাশেই তো তোমার ঘর, তাই না? কোনো উত্তর নেই, অথচ ফোনটা কাটেও নি, যেন কেউ ফোনটা ফেলে দিয়েছে ছুঁড়ে। এরকম একটা আওয়াজ হলো, একটা অস্পষ্ট ফিসফিসানি ভেসে এলো ফোনে, যেন একটা বাচ্চা ফ্যাসফেসে কণ্ঠে দুর্বোধ্য কোনো ভাষায় কিচকিচ করছে। বিষয়টা বেশ অদ্ভুত লাগলো ইন্সপেক্টরের। যদিও এসব মানে না জিতেন্দ্র, কিন্তু এটা তার অভিজ্ঞতা বলছে যে জোসেফ মান্ডি এখন বিপদে। সহসা সার্ভিস রিভলভারটা নিয়েই বেরিয়ে এলো সে। দরজাটা তালা দিয়ে জ্যাকেট গলিয়ে ছুটে গেলেন বাইকের দিকে। এই বাইকটা মাটিতে পড়ে কেন? ছুটে গেল জিতেন্দ্র। কেউ হাওয়া খুলে দিয়েছে। একটু আগেও জানালা দিয়ে দেখেছে বাইক দাঁড়িয়ে আছে, মানে কাজটা এক্ষুনি করেছে কেউ। জোয়াল শক্ত হয়ে উঠল জিতেন্দ্র কয়ালের। ইতিমধ্যেই বা হাতে উঠে এসেছে সার্ভিস রিভলভার। অভিজ্ঞ ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলছে এখন সে একা নেই, আশেপাশে কেউ আছে যে তাকে দেখছে, আর সে আশেপাশেই ঘাপটি মেরে আছে। আজ বাইরের স্ট্রিট লাইটও জ্বলছে না, বারান্দার আলোটা দপদপ করছে। আশেপাশে একটা অস্বস্তিকর নীরবতা, কিন্তু একটা ক্ষীণ শব্দ আসছে পাঁচিলের দিক থেকে, একটা ক্ষীণ হাসির আওয়াজ। হঠাৎ ধপ করে কেউ লাফ দিয়ে পাঁচিলের ওদিকে চলে গেল। আওয়াজ পাওয়ার সাথে সাথেই জিতেন্দ্র এক লাফে পাঁচিল টপকে রাস্তার উপর এসে পড়লেন। সার্ভিস রিভলভার তাক করে দাঁড়ালেন। একটা বাচ্চা, সেই সকালে দেখেছিলেন যাকে, আলো আধারিতে, যদিও একটা অবয়ব মাত্র, কিন্তু অবয়বটা এক ঝলকের জন্য দেখতে পেলেন জিতেন্দ্র। একটা বাচ্চা ছেলে, গায়ের রংটা কেমন নীলচে মতো, ধারালো দাঁত, চোখ দুটোয় অদ্ভুত একটা গা শিরশিরে ব্যাপার আছে, আর ঠোঁটে একটা বিশ্রী শয়তানি হাসি। এত রাতে একা বাচ্চা, তাও এমন অদ্ভুত দর্শন, এখানে কি করছে? সত্যি বাচ্চাই তো। নিজের কর্তব্য, আদর্শ ও বিশ্বাসকেই জীবনের সব থেকে বেশি গুরুত্ব দিয়ে এসেছেন জিতেন্দ্র। এই বিশ্বাসগুলোকে যখন কোনো কিছু নাড়িয়ে দিতে চেষ্টা করে, তখন স্বাভাবিক নিয়মেই রুখে দাঁড়াতে চান জিতেন্দ্র। নিজের ব্যক্তি জীবনেও সে ব্যতিক্রম নয়। এইসব ঝাড়ফুঁক, ভূত প্রেত, অপদেবতাকে বিশ্বাস করার মানুষ তিনি নন, কিন্তু এখন যেন পরিস্থিতির কাছে অসহায়। সাহেবগঞ্জ থানা থেকে জিপ আনিয়ে ঝুমুরখেরি যেতে প্রায় 1 ঘন্টা লাগে, কিন্তু বড় দেরি হয়ে গেছিল। জোসেফ মান্ডিকেও একইভাবে ঘাড় মোটকে একটা আম গাছে ঝুলিয়ে রেখেছে কেউ। জোসেফের বউ জুলি কেমন অদ্ভুতভাবে বসে আছে, যেন দুঃখের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর একটা ভয়ের শিকল দিয়ে তাকে আষ্টে পিষ্টে বেঁধে রাখা হয়েছে। জুলি আবার 5 মাসের গর্ভবতী। জিতেন্দ্র প্রথম এসেই দেখতে পেল যে জুলির পাশে বসে আছে চম্পা। এইটুকু সময়ে যেন নিজেকে বেশ গুছিয়ে নিয়েছে সে। এখন পাশে দাঁড়িয়েছে অসহায় জুলির, কিন্তু জিতেন্দ্র কয়াল মেনে নিতে পারছেন না। তার মাথার মধ্যে একটা ভয়ানক টানা পোড়েন চলছে।
গদ্রবঙ্গা সংক্রান্ত কোনো রকম প্রশ্নের উত্তরে কোনো গ্রামবাসী মুখ খুলল না। এমনকি জুলিও বলল, আমি আমি ঘুমিয়েছিলাম স্যার, কিছু দেখিনি। পুলিশকে গদ্রবঙ্গা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখে শম্ভু বাস্কে ও গ্রামের সর্দার মার্শাল টুডু হন্তদন্ত হয়ে এগিয়ে এলো। স্যার স্যার কি করছেন কি? এইসব বললে লোকে ভয় পেয়ে যাবে তো স্যার, কাম কাজ সব বন্ধ করে দেবে। এসব বলবেন না। আপনি আসেন, আমার বাসাতে আসেন, আমি আপনাকে সব বলছি। সেদিন রাতে আর হলো না যাওয়া। পুলিশ আশেপাশে খুঁজে সেরকম কিছুই পেল না। মৃতদেহ নিয়ে যাওয়া হলো। একটা নিরীহ সাঁওতাল গ্রাম হঠাৎ একটা হত্যাপুরীতে পরিণত হয়েছে বিগত দুদিনে। প্রত্যেকের চোখে মুখে চাপা ভয়, গাঢ় আতঙ্ক। পরদিন সকাল সকাল সাহেবগঞ্জ থানায় হাজির হলেন মার্শাল টুডু আর শম্ভু বাস্কে। খুব থমথমে গলায় বলল মার্শাল, স্যার সব বাজে কথা স্যার, কোনো অপদেবতা নেই। আপনি তো শহরের লোক, আপনি এসব মানেন নাকি? হ্যাঁ, আসলে এখন আমি বুঝতে পারছি কে এই কাজগুলো করেছে। আপনি জানেন? তাহলে আগে বলেননি কেন? শিওর ছিলাম না তো। হ্যাঁ, কাল বুঝলাম, কাল যখন দেখলাম ওই সিলটান মুর্মু পালাচ্ছে জোসেফের ঘর থেকে, তখন হ্যাঁ। কি ওই পাগলাটে লোকটা খুনি? ও বেটা সেয়ানা পাগলটো আছে স্যার। বেটা আসলে ব্যবসা করতো পাইলট মান্ডির সাথে। একবার একটা বড় টাকা চুরি যায় ওর কাছ থেকে, তাই ওর ভাগের ব্যবসাটা বেচে দিতে হয় পাইলটকে। তারপর থেকেই ওর তো রাগ ওই পাইলটের উপরে, সুযোগ বুঝে সাবার করে দিল। পাগল আপনি? ওই চেহারাতে শিলটন মুর্মু পাইলটের মতো লোকের ওইভাবে ঘাড় মটকাবে? ইয়ার কি হচ্ছে? আহা, চড়ছেন কেন স্যার, চড়ছেন কেন? মিথ্যা বলছি না তো স্যার, মিথ্যা বলছি না। ধূত্রফুল শুকিয়ে পাইলটকে ঘুম পাড়িয়ে দিয়েছিল বটে, তারপর গর্দন মুড়ে দিল যাতে সবাই ভাবে ও তানোর কামটো আছে। আর জুলির সাথে লটর পটর আছে সিলটান মুর্মুর। হ্যাঁ, গাঁয়ের সব লোক জানে সেটা। ওর ওই প্রথম বাচ্চাটা না মরার পরে জোসেফ মাইনে নাইট করতো, তখন রাতে আসতো সিলটান ওর বউয়ের কাছে। বলতে লজ্জা করে আমার। আরো গুলিয়ে যাচ্ছে সবকিছু, আরো ঘোলাটে হয়ে যাচ্ছে চারপাশ। রহস্যের নাগপাশ ঠিক যেন জড়িয়ে ধরেছে তাকে। সেদিন ওই দুজনের যাওয়ার পর জিতেন্দ্র এই এলাকার পুরনো কনস্টেবল রঞ্জিত থাপার সাথে অনেকক্ষণ কথা বলল। আগামী 7 দিন অনেক জায়গায় যাই তাকে সঙ্গে নিয়ে। অনেক লোকের সাথে জিজ্ঞাসাবাদ করল। এদিকে উপরমহল থেকে চাপ বাড়ছে। পোস্টমর্টেমের রিপোর্ট এসেছে শহর থেকে। দুজনের দেহেই পাওয়া গেছে একটি বাচ্চার হাতের একাধিক ছাপ। আর কিছুদিন পরে ভোট। তার আগে একটা শান্তিপূর্ণ গ্রাম এরকম দুটো খুন অযথা দৃষ্টি আকর্ষণ করছে বলেই উপরমহল থেকেও চাপ বাড়ছে। জিতেন্দ্র কয়াল বুঝতে পারলেন যে এখানে তার আসার পর তার মানসিক পরিস্থিতির কারণেই তিনি এই জায়গাটাকে সেরকমভাবে চিনতে পারেননি। আপাত দৃষ্টিতে খুব শান্তিপূর্ণ গ্রাম হলেও এখানে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে বিগত 1.5 বছরে। তার মধ্যে প্রমুখ হচ্ছে 4টে শিশু মৃত্যু। পাইলট মান্ডির, জোসেফ মান্ডির, পাইলটের বোন হেমাল হাঁসদার আর ওর শালির। 2 জন মহিলা তাদের বাচ্চা নিয়ে এসেছিলেন ঘুরতে, আর তারপরেই দুর্ঘটনা ঘটে। জুলির সাথে শিলটনের সম্পর্কের কোনো প্রমাণ মেলেনি। উল্টে কিছু লোকের বয়ানে স্পষ্ট যে কেউ তাদের এসব বলতে শিখিয়েছে। বরং চম্পা মান্ডির চরিত্র নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে জিতেন্দ্র কয়ালের তদন্তে। তার নাকি কোনো গোপন প্রেমিক আছে। এছাড়া পাইলট মান্ডির শ্রীবৃদ্ধি হওয়ার সাথে সাথেই বেশ কিছু লোকের রাতারাতি গরিব হওয়া দেখতে পাওয়া যাচ্ছে। এদের মধ্যে খনির মালিক
গ্রামের লোক সবাই আছে। হতেই পারে এটা কোনো সাধারণ কাকতালীয় ও বিক্ষিপ্ত সমাপতন। জিতেন্দ্র কয়াল কিন্তু এখন ক্ষিপ্র বাজের মতো নজর রেখেছে সবার উপর। মার্শাল টুডু লোকটাকেও সুবিধের মনে হয়নি তার। মাঝে মাঝেই তার যাতায়াত পাইলট মান্ডির বাড়িতে, তা অসময়। রহস্য ঘনীভূত হচ্ছে। তবে জিতেন্দ্র কয়াল নিশ্চিত খুব শিগগির তিনি সেই জট ছাড়াবেন। এদিকে দুপুরবেলা বাইক নিয়ে সবে থানা থেকে বেরোচ্ছেন জিতেন্দ্র, হঠাৎ চোখে পড়ল সামনে একটা বাচ্চা। সেই বাচ্চাটা আর যেন বড় কাছে এসেছে। নীলচে গায়ের রং, অস্বস্তিকর মুখ, বড় নাক, কিরকম অদ্ভুত ধারালো দাঁত, মুখে একটা হিংস্র হাসি। সেই বাচ্চাটা। এবার একটু ধমকের সুরে ইন্সপেক্টর কয়াল বললেন, এই বাচ্চা, এই কে রে তুই? তোর বাড়ি কোথায়? শুনে কেমন অদ্ভুত কায়দায় মুখ ঘুরিয়ে তাকালো বাচ্চাটা। একটা বিশ্রী শব্দ করে হেসে উঠল যেন। আর তারপরেই বেমালুম গায়েব। না, এবার ভুল দেখেনি সে। হঠাৎ যেন বাতাসে মিলিয়ে গেল বাচ্চাটা। না, এবার সে নিশ্চিত কয়াল ভুল দেখেননি। কিন্তু কিছু তো একটা হচ্ছে চারপাশে। খুব সতর্ক হয়ে বাইক চালানো শুরু করলো সে। গ্রামে ঢোকার মুখে চার্চের সামনে সে খেয়াল করল যে বাইকের ব্রেক ধরছে না। তবে স্পিড বেশি না থাকায় সমস্যা হলো না। কেউ ব্রেকের তার কেটেছে। এবার প্রথমবার একটু ভয় পেল জিতেন্দ্রর। কি হচ্ছে চারদিকে? সত্যি কি এরা ঠিক বলছে? মনে এক রাশ প্রশ্ন ভিড় করেছে তার। উত্তর খুঁজতে বাইক ফেলে ঢুকে গেল সে চার্চে। ফাদার গোমেজ সব শুনলেন। তার মুখ বিষণ্ণ, দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। তুমি বিশ্বাস করো না হয়তো, কিন্তু তারা আছে। বহু যুগ ধরেই পৃথিবীর বুকে বিভিন্ন জনির প্রাণীরা বসবাস করছে। হয়তো একে অপরের সাথে সংঘাতে যায়নি, তাই তাদের অস্তিত্ব এখনো লুকোনো আছে। হয়তো দীর্ঘদিন তারা নিষ্প্রভ, কিন্তু হঠাৎ একদিন তারা তাদের অস্তিত্বের জানান দেবে। তোমাকে একটা কথা বলি, শিলটন মুর্মুর ওই পাশের জমিটা, ওটার ওপর অনেক দিনের নজর পাইলট, মার্শাল আর বাস্কের। কিন্তু সব খুঁয়েও সে ওই জমিটা চার্চকে দান করেছে, তাই ওরা ওকে ফাঁসাতে চায়। আর একটা কথা, গদ্রবঙ্গা নামক অপদেবতাকে বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা কেউ সমন না করলে সে মুক্তি পায় না। তাদের সব সময় একজন মালিক বা চালক প্রয়োজন। এবার পাইলট মালিক হয়ে থাকলে তারপর নিশ্চয়ই অন্য কেউ সেই অপদেবতাকে দিয়ে এসব ঘটাচ্ছে। অফিসার, তুমি যা দেখেছ তার গভীরে যাও, দেখবে আসল খেলার চাবি অন্য কারুর হাতে। আচ্ছা ফাদার, একটা কথা বলুন, যদি আপনার কথাই ঠিক হয় তাহলে শিলটনকে মেরে ফেলছে না কেন গদ্রবঙ্গা? কারণ ওই যে বললাম, ওর নতুন মালিক চায় না আরও খুন হোক। বেশি মৃত্যু মানেই থানা, পুলিশ, লোক জানাজানি, হাজার ঝামেলা। সে লোক সেটা চাইবে না, কিন্তু বঙ্গাকে তো বেশি দিন আটকানো যাবে না। আমি জানি ওদের খিদে ভয়ানক। আবার এটাও হতে পারে যে এসবের পেছনে হয়তো শিলটন নিজেই আছে, কাজেই তার উপর আক্রমণ হচ্ছে না। তবে তুমিও সাবধানে থেকো। এবার তোমার বাইকের ওপর দিয়ে গেছে, মনে হয় তার এবার নজর পড়েছে তোমার ওপর। তার নজর বড় সাংঘাতিক। মানে? তোমার হাতের ওই ধাগাটা তুমি খোলো না জানি,
আমি তাই ওখানেই মন্ত্রপুত জল দিয়ে দিয়েছিলাম আগের দিন। তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম কোনো অপশক্তি তোমার পিছু নিয়েছে, আর তাই ব্যাপারটা না বলেই করেছিলাম। বললে হয়তো তুমি প্রতিবাদ করতে। শিলটন মুর্মুকেও সেই একই কারণে কিছু করতে পারবে না বঙ্গা। কালকে ব্লাডি মুন বা রক্ত পূর্ণিমা, চন্দ্রগ্রহণ এক রকমের, যখন চাঁদটা পুরো লাল দেখা যায়। এই পূর্ণিমা পৃথিবীর খুব কম কিছু স্থান থেকে দেখা যায়, কিন্তু যখন যেখানে দেখা যায় সেখানে অপশক্তিরা ভয়ানক শক্তিশালী হয়ে যায়। ওয়্যারউলফ ভ্যাম্পায়ারদের গল্প শুনেছ তো? গদ্রবঙ্গাও তাই। এই রাতে তার অসহনীয় খিদে পাবে এবং সেই ক্ষুধা মেটাতে সে যে কি করবে সেটা বলা মুশকিল। আর এই রাতে তার শক্তিও অনেকটা বৃদ্ধি পাবে, আর তারপর ওকে আমিও আটকাতে পারবো না। আর দুঃখের বিষয় হলো কালকেই পূর্ণিমা, আর আমার গণনা বলছে প্রায় 90 বছর পর এই গ্রামে রক্তচন্দ্রিমা দেখা যাবে। অফিসার, এই গ্রামের ওপর একটা ভয়ানক বিভীষিকা নেমে আসছে ধীরে ধীরে, সেটা আমি বুঝতে পারছি। ও সব খাবে, ওর ভীষণ খিদে পেয়েছে। কিন্তু ফাদার কি করে? কথা শেষ করার আগেই কয়াল দেখতে পেলেন গেট খুলে ভিতরে আসছে শিলটন মুর্মু আর জুলি। তাদের দেখেই ফাদার ভিতরে নিয়ে গেলেন। তো তোমরা ভেতরে এসো। এই পবিত্র চার্চে থাকুক জুলি, ঈশ্বর নিজেই ওকে রক্ষা করবেন। বাঁচান ফাদার, বাঁচান বাঁচান ফাদার, বাঁচান। আমরা তো গ্রাম ছেড়ে চলেই যেতাম, কিন্তু যাওয়ার আগেই জোসেফ স্যারকে সব বলতে চেয়েছিল, তাই ওকেও খেলো বঙ্গা। রোজ আমার বাড়ি আসে, বলে আমার বাচ্চাটাকেও আবার খাবে। শিলটন মুর্মুর মুখের অবস্থা দেখে স্পষ্ট বোঝা যায় যে সে ভয়ানক আতঙ্কিত। এই অবস্থায় যে সেই এসব ঘটাচ্ছে এটা বিশ্বাস করতে কষ্ট হয়। রীতিমতো আতঙ্কে কাঁপছেন শিলটন। আচ্ছা শিলটন, ফাদার, বলছি এখন মালিক কে? পাইলট তো মরল। না মানে আমি তো ঠিক মানে জানি না, মানে হবে ওই মার্শাল বাস শম্ভুকেও হবে। হ্যাঁ, আবার তুমি নিজে নও তো? তীর্যক প্রশ্ন করলেন ফাদার। শুনেই এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল তার মুখটা। হাঁটু গেড়ে বসে পা জড়িয়ে ধরল সে ফাদারের। কেঁদে উঠল আওয়াজ করে। এটা ঠিক, আমি ঘেন্না করতাম ওদেরকে, তবে তবে ঈশ্বরের দিব্যি বলছি আমি এসব। আমার সন্দেহ বঙ্গার পুতুল পাইলটের বাড়িতেই কোথাও লুকোনো আছে। সেটা খুঁজে এনে পুড়িয়ে ফেলতে হবে, তখনই ঘুচবে এই অভিশাপ। এটা তো আপনি আগে বলেননি ফাদার, তাহলে তো সার্চ করলেই হয়ে। এত সোজা না অফিসার, এত সোজা না। বলিনি তার কারণ আছে। তুমি এটা পারবে না। সব সাঁওতাল ঘরেই পুতুল থাকে, অনেকটা ভুডু পুতুলের মতো। তাদের বহুদিনের বিশ্বাস ঘিরে আছে। এবার কোনটা বঙ্গার পুতুল নিশ্চিত করে খোঁজা মুশকিল, তবে আমার মনে হয় বঙ্গাকে নিশ্চয়ই কোথাও লুকিয়ে রাখবে তারা। এটা আসলে টোপ, একটা ফাঁদ। যখন যে তাকে খুঁজতে যাবে তখন অনেক বাধা আসবে সামনে। বঙ্গা নিজেই মৃত্যু ফরমান নিয়ে আসবে। কাজেই কোনো হঠকারী সিদ্ধান্তের পরিণাম ভয়ঙ্কর হতে পারে। অর্থাৎ যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। হাজার হোক জিতেন্দ্র অভিজ্ঞ পুলিশ কর্মী, স্নায়ুর চাপ তাকে কাবু করতে পারে না। আর বর্তমান সময়ে সে বড়ই বেপরোয়া। সেদিন রাতেই ঠিক করল সে হানা দেবে পাইলট মান্ডির বাড়ি। যদিও ফাদার বারণ করেছিল, কিন্তু সেসব নিয়ে জিতেন্দ্র কয়ালের মাথা ব্যথা নেই। যদিও ফাদারের সাহায্যে অনেকটাই সুবিধে হয়েছে তার। ফোর্সের 4 জনকে নিয়ে নিল সঙ্গে। 2 জালিয়াতির কেস সাজানো হলো মার্শাল টুডু আর শম্ভু বাস্কের বিরুদ্ধে।
ফোর্সের সবার গায়ে থাকলো ফাদারের দেওয়া মন্ত্রপুত জল, যাতে বঙ্গা ছুঁতে না পারে। ঠিক রাত 12টায় বেল বাজলো পাইলট মান্ডির বাড়িতে। দরজা খুলল চম্পা। তাদের দেখেই চম্পা তো রুদ্র মূর্তি ধারণ করলো। কি ব্যাপার? না না, কেন ঢুকা যাবে না? কি ব্যাপারটা কি? না না। দেদার চেঁচামেচি শুরু করে দিল চম্পা। সে কিছুতেই যেতে দেবে না পুলিশকে তার ঘরে। এসব অভিজ্ঞতা জিতেন্দ্র কয়ালের আগেও হয়েছে, তাই তিনি তৈরি হয়েই এসেছিলেন। সঙ্গে ছিল মহিলা কনস্টেবল। মহিলা কনস্টেবল তাকে ধরে নিয়ে গিয়ে সার্চ শুরু করল। তবে কিছুই পাওয়া গেল না। এক কোনায় বসে তখন ফুঁসছে চম্পা। তার চোখে মুখে একটা হিংস্রতা খেলে বেড়াচ্ছে। থেকে থেকে নিঃশ্বাস ফেলছে জোরে জোরে। তবে জিতেন্দ্র কয়ালের মন বলছে এই বাড়িতে নিশ্চয়ই কিছু আছে। কি পুলিশ বাবু, কিছুই পেলি না তো? পাবিও না। শুনে ভীষণ রাগ হলো জিতেন্দ্র কয়ালের। হঠাৎ মাথায় খেলে গেল একটা আইডিয়া। উত্তেজিত কণ্ঠে তিনি নির্দেশ দিলেন, নীলমণি, সন্তোষ, গোয়ালঘরটা দেখো। এটা শুনেই চম্পা আবার রাগে ফুঁসে উঠল। এই বাবু গাইরা রাতে ঘুমাতে যায়, একদম যাবি না তোরা গোয়ালে। অভিশাপ লাগে রাতে গোয়াল গেলে। ঠিক আছে, গাইদের না হয় নীলমণি দুঃখিত বলে দেবে আমার হয়ে। এই বাবু বলেই ছুটে বেরিয়ে গেলেন ইন্সপেক্টর কয়াল। মন বলছে তারা ঠিক রাস্তায় চলছেন। আধ ঘন্টা লাগলো সেই গুপ্ত কুঠুরি খুঁজতে। গোয়ালের ঠিক পিছনে একটা নিচু ঘর, খড় দিয়ে ঢাকা ছিল। আকাশে চাঁদ থাকলেও তখন সেই জায়গায় বিশ্রী অন্ধকার। মোবাইলের টর্চ জ্বালিয়ে অতি সন্তর্পণে ঢুকল নীলমণি আর সন্তোষ, আর তাদের পিছনে জিতেন্দ্র। বাইরে অপেক্ষায় রইল বাকি দুজন। ভিতরে যেন অন্ধকার আরো বেশি প্রগাঢ়, একেবারে মিশমিশে। নীলমণি আর সন্তোষ স্থানীয় লোক, তাই ওদের যে ভয় লেগেছে সেটা বলার অপেক্ষা রাখে না। জিতেন্দ্র মোবাইল টর্চের আলোয় চারিদিক দেখে নিচ্ছে। অনেক কিছু ছড়ানো ছিটানো রয়েছে চারিদিকে। তার মধ্যে কোনো পুতুল আছে কিনা সেটা দেখার জন্য টর্চ দিয়ে দেখতে হচ্ছে। হঠাৎ এক ঝলক যেন একটা পুতুল দেখতে পেল জিতেন্দ্র। অত্যন্ত কুৎসিত দর্শন, একটা নীল পুতুল যেন দেওয়ালে টাঙানো। পর মুহূর্তেই টর্চ ফেলতেই সেটা নেই। আর তখন একটা অদ্ভুত কটু গন্ধ নাকে এলো, ঠিক যেন কেউ মাংস পোড়াচ্ছে। আবার কানে এলো সেই খ্যানখ্যানে গলার অদ্ভুত ভাষায় উচ্চারিত কিছু শব্দ। এবার ভয়ানক ভয় পেয়েছে নীলমণি আর সন্তোষ। স্যার স্যার আজ আজ রাতে থাক, খালাসবো। এখন এখন চলেন। সন্তোষ কাঁপা কাঁপা গলায় অনুরোধ করল, কিন্তু জিতেন্দ্র কয়াল এসব কিছুতেই ভোলার নন। কড়া ধমকের সুরে বললেন, এই বোকার মতো কথা বলো না তো। আমি নিশ্চিত ওটা এখানেই আছে, একবার দেখতেও পেলাম। এখন চলে গেলে ওটা তোমার জন্য কাল সকাল অবধি সাজিয়ে রেখে দেবে ভাবছো নাকি? কথা শেষ করতে না করতেই তার ঘাড়ের কাছে কিছু একটা স্পর্শ অনুভব করলো ইন্সপেক্টর। বিদ্যুৎ গতিতে ঘুরেই মোবাইলের আলো জ্বালিয়ে যা দেখল তাতে তার শির দ্বারা বেয়ে নেমে গেল একটা আতঙ্কের হিমেল স্রোত। ঠিক একটা বাদুরের মতো উপরে পার নিচে মাথা করে ঝুলছে একটা নীলচে বাচ্চা। তার মুখে একটা ভয়ঙ্কর হিংস্রতা। ছোট করাতের মতো তীক্ষ্ণ দাঁতগুলো বিকশিত করে অশ্রাব্য ভাষায় কি যেন একটা বলছে। তবে সবচেয়ে ভয়াবহ হলো তার ঠোঁটে লেগে থাকা একটা বিশ্রী সর্পিল হাসি। এ যেন সাক্ষাৎ শয়তান। এক নিমেষে দেরি না করে তার পিস্তল বার করে গুলি চালালেন ইন্সপেক্টর।
একটা অদ্ভুত শব্দ করে বাচ্চাটা এবার ঘরের ছাদ বেয়ে দ্রুত হামাগুড়ি দিয়ে চলতে শুরু করলো। আবার গুলি, আবার লক্ষ্যভ্রষ্ট হয়ে টালিতে লাগলো। একটা বিশ্রী শব্দ করে প্রাণীটা এবার ছাদ থেকে লাফ মারল। তার দিকে মোবাইলের আলো ফেলতেই সহসা সেই কিম্ভূত দর্শন পুতুলটা আবার নজরে এলো। জিতেন্দ্র বুঝতে পারল যে এই পুতুলটা তাকে নিতেই হবে। এমনটাই ফাদার বলেছিল। এই মুহূর্তে এর সাথে লড়াই করে পারা মুশকিল। কয়াল পুতুলটা লক্ষ্য করে ঝাঁপ দিল। ইতিমধ্যে সন্তোষ আর নীলমণি ঘরের বাইরে বেরিয়ে এসেছে। সেখানে দুই পা ফাঁক করে মাটিতে বসে চম্পা ঘাড় নাড়িয়ে যাচ্ছে। তার চোখ দুটো উল্টে গেছে আর সে অসংলগ্ন ভাষায় কি সব মন্ত্র উচ্চারণ করে চলেছে। মহিলা কনস্টেবল নিজেই আর সাহস করে ধরে রাখতে পারছে না। পুতুলটা প্রথমবার হাতে আসতেই একটা অদ্ভুত শিহরণ খেলে গেল জিতেন্দ্র কয়ালের সারা শরীর জুড়ে। কেমন স্যাঁতসেঁতে ঠান্ডা ধরনের এই পুতুলটা। ওটা হাতে নিয়ে বেরোতে যাবেন, বাইরে থেকে সহসা একটা আর্তনাদ কানে এলো। সন্তোষ, দাঁড়াও। সন্তোষের গলার স্বর পেয়ে বন্দুক তাক করে ছুটলেন কয়াল। কাল পূর্ণিমা, এখন চারিদিক ভেসে যাচ্ছে রূপলি আলোয়। আর সেই আলো আধারিতে যা দেখলেন জিতেন্দ্র, নিজেই বিশ্বাস করতে পারলেন না। সন্তোষ হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েছে, আর তার ঘাড়ের উপর চেপে বসেছে নীলচে শয়তানটা। তার তীক্ষ্ণ দাঁত বিঁধে গেছে সন্তোষের ঘাড়ে। এক মুহূর্ত সময় নষ্ট না করে গুলি চালালেন জিতেন্দ্র। পরপর দুটো, লক্ষ্যভেদ নিশ্চিত। আঘাতে ছিটকে পড়ল প্রাণীটা। আর পর মুহূর্তে 180 ডিগ্রি মাথাটা ঘুরিয়ে জিতেন্দ্রকে দেখে হামাগুড়ি দিয়ে পাশের অন্ধকার ঝোপের মধ্যে মিলিয়ে গেল। রাতেই সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলো সন্তোষকে। ভালো মতো আহত হলেও জিতেন্দ্র কয়ালের তৎপরতায় প্রাণে রক্ষা পেল। ফাদার গোমেজ সারলেন বাকি সমস্ত কাজ, যাতে কিনা গ্রামের সাপমোচন সম্ভব হতে পারে। অলৌকিকে মোটে বিশ্বাস না করা আধুনিক কলকাতার ছেলে জিতেন্দ্র কয়ালের জীবনেও যে এত বড় প্রভাব ফেলবে এমন একটা ঘটনা তিনি নিজেও ভাবেননি। ফাদার গোমেজের হাতে তুলে দিল সেই পুতুলটা। গোটা গ্রামে যেন একটা স্বস্তির আশ্বাস ফিরে এলো। পুতুলটা বের করে ফাদারের মন্ত্রপুত জল দিয়ে পুড়িয়ে ফেলা হলো চার্চের সামনেই। শম্ভু বাসকে এটা করতে বাধা দিতে আসায় তাকে পুলিশ হেফাজতে নিয়ে নেওয়া হলো। ফাদার যদিও বোঝালেন আর বিশেষ ভয় নেই কারোর, তবু বাসকে কেউ দেখে মনে হচ্ছিল যেন সে ভীষণ ভয়ে আছে। চাপা আতঙ্ক তার চোখে মুখে খেলে বেড়াচ্ছে। সারা রাত চম্পার ওই অসংলগ্ন দশা থাকলেও ভোরের দিকে সে শান্ত হয়ে গেল। সবাই ভাবল তার মানে সত্যিই সাপ কেটে গেল। তবে গদ্রভঙ্গার ওই বিভৎস মুখটা ঘাড় উল্টো করে ঘোরানো যেন একটা দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াতে শুরু করলো জিতেন্দ্রকে। সে কিছুতেই ভুলতে পারছে না সেই বিভীষিকাকে। পুতুল জ্বালানোর সময় কেন কোনো উপদ্রব হলো না এটাও ভাবাচ্ছিল জিতেন্দ্রকে। তার মনটা কেন জানি কু ডাকছে সেই থেকে। কিছু তো একটা খটকা লাগছে। তার খালি মনে হতে লাগলো বড় তাড়াতাড়ি আর বড় সহজে সবকিছু মিটে গেল। কিছু একটা খটকা থেকেই গেল। সত্যি কি ঝড় থেমে গেল, নাকি এটা আরো বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা? তবে মার্শাল টুডু কিন্তু নিখোঁজ। বাড়িতেও সে নেই। রাতে নাকি বেরিয়েছে। সারা গ্রাম খুঁজেও তার টিকিটই মিলল না। একটা অজানা আশঙ্কা কিন্তু সেই থেকেই জিতেন্দ্রর মাথায় ঘুরছে। কিছু একটা তো মিলছে না। বাসকে বারবার বলছে সে জানতো যে পাইলট মান্ডি বঙ্গা পুজো করত,
কিন্তু সে লুটের ভাগ নিলেও এই পিশাচ অপদেবতার থেকে দূরে থাকতো। ঠিক সত্যি নাকি মিথ্যে বলছে বেটা? যদি সত্যি হয় তাহলে প্রশ্ন হচ্ছে, পাইলটের এই তন্ত্র সাধনায় দোসর কে ছিল? মার্শাল টুডু হতেই পারে। সে যদি গোপন প্রেমিক হয়ে থাকে তাহলে সে হিসেব মিলে যাচ্ছে। চম্পার জন্যেই সে বঙ্গাকে দিয়ে পাইলটকে মারিয়ে দিল, আর তারপর জোসেফকে। হয়তো জোসেফ কিছু জেনে গিয়েছিল। সেদিন দুপুরে ফাদার গোমেজ এলেন সাহেবগঞ্জ থানায়। এসে প্রথমেই ধন্যবাদ জানালেন ইন্সপেক্টর কয়ালকে। অন্য দিনের থেকে আলাদা আজকে একটা চকচকে হলদে রঙের জোব্বা পরেছেন ফাদার। বেশ ফুরফুরে মেজেজে লাগছে তাকে। গলায় একটা গোল লকেট। তিনি বললেন, জুলিয়ার দিন দুয়েক এখানে থাকুক, তারপর ভয় কাটিয়ে যে যার মতো ঘরে ফিরে যাবে। তারপর আর ভয়ের কিছু থাকবেও না। অফিসার, তুমি নিজের জীবন হাতে নিয়ে যা করলে সেটা সবাই মনে রাখবে। তোমার কাছে আমরা সবাই ঋণী। তোমার সাহসকে কুর্নিশ জানাই। আশা করি করুণাময় ঈশ্বর তোমার সঙ্গে থাকবেন আজীবন। চা খেয়ে ফাদার চলে গেলেন। কিন্তু তখন জিতেন্দ্র কয়ালের কপালে ভ্রুকুটি। কিছু একটা যেন তার চোখে পড়েছে, আর সহসা যেন সব হিসেব এক নিমেষে গুলিয়ে গেল। এটা কি ঠিক দেখলেন, না চোখের ভুল? নিজের বিশ্বাসের শিকড়টা অনেকটাই নড়বড় করলেও নিজের চোখকে তিনি অবিশ্বাস করলেন না। চোয়াল শক্ত করলেন ইন্সপেক্টর কয়াল। জটিল না, এই খেলা শেষ হয়নি, বরং একটা ভয়ানক পরিসমাপ্তির দিকে দ্রুত এগিয়ে চলেছে। যেভাবেই হোক এটা আটকাতে হবে যে কোনো মূল্যে। আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। কয়েকটা ফোন করা দরকার অবিলম্বে। কিন্তু কে এখন সাহায্য করতে পারে তাকে? শীতের সন্ধে ঝুপ করে নেমে যায় পাড়াগাঁয়ে। পাথুরে মালভূমির উপরে যে দু একটা বড় গাছ আছে, তারাও যেন নিবিড় অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। আর এসব এলাকাতে তো সেরকম জনবসতি নেই, ছাড়া ছাড়া গ্রাম। তাই অন্ধকারের সাম্রাজ্য বিস্তার করতে বেশি সময় লাগে না। আজ রক্ত পূর্ণিমা। থালার মতো চাঁদটার রং আজ লালচে, রক্তের মতো লালচে। লাল চাঁদটা দেখেই যেন মনে একটা অশুভ সংকেত জেগে উঠছে। চার্চের ঠিক বাইরে নিবিড় অন্ধকার গায়ে মেখে এখন একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে। না না না, বাচ্চা বলা যায় না, কারণ তার বিষাক্ত চাহনি আর চোখ থেকে হিংস্রতা ঠিকরে বেরোচ্ছে। ভাটার মতো জ্বলছে লাল চোখগুলো, ধারালো দাঁতগুলোর থেকে কষ ঝরে পড়ছে। সে যে ইহলোকের জীব নয়, কিন্তু এই পৃথিবীতে তাকে ভালো লাগে। চারিদিকে খাবার, লোভ, লালসা যতদিন আছে, সে জানে তার বিনাশ নেই। কি মোক্ষম চালটাই না চেলেছিল তার মালিক। পুলিশটা ভাবলো সব শেষ, আসলে এই তো সবে শুরু। আজকের রাতের পর তার মালিক আরো ভয়ানক শক্তিশালী হয়ে যাবে, আর কেউ রুখতে পারবে না তাকে। রোজ নতুন খাবার পাবে তার পোষ্য। সদ্যজাত শিশুর আত্মার থেকে সুস্বাদু কিছু হতে পারে। ধীর পায়ে তিনজন হেঁটে যাচ্ছে। তাদের মধ্যে একজন সাঁওতাল নারী, চম্পা মান্ডি, পরনে একটা অদ্ভুত কালো জোব্বা। তার পাশের জন তার প্রেমিক। দুজন পুরুষের মুখেই একটা অদ্ভুত দর্শন মুখোশ। একটা বহু প্রতীক্ষিত দিন আজ। ধীর পায়ে তারা প্রবেশ করলেন একটি গুপ্ত কক্ষে। এইখানেই শেষ আয়োজন।
আর ঘণ্টাখানেক। চম্পার মুখে একটা পৈশাচিক হাসি। কি বোকা ছিল না পাইলট মান্ডি, যে গদ্রবঙ্গাকে নিয়ন্ত্রণ করতে পারেনি বলে তার স্বামী মারা গেছে বলে লোক জানে, এমনকি পাইলট নিজেও জানত মৃত্যুর সময় তাকে যে কোনোদিন সে নিয়ন্ত্রণ করতই না, এটা কেউ বুঝতে পারেনি। পাইলট ভাবত বঙ্গা ওর কথা শোনে, কিন্তু আসল খেলা অন্য কেউ খেলছিল আড়াল থেকে, একদম প্রথম দিন থেকেই। তার উদ্দেশ্য এত তুচ্ছ কিছু নয়, অনেক বড় কিছু। আর আজ তার সেই উদ্দেশ্য পূর্তির দিন। পুলিশটা বড়ই ব্যাগরা দিচ্ছিল, তাই কি সুন্দর তাকেও বোকা বানানো গেল। এবার কক্ষের দরজা খুলে তারা তিনজনে ভেতরে ঢুকলো, আর ঢুকেই যেন এক মুহূর্তে সবাই স্তম্ভিত হয়ে গেল। ঘরে আগে থেকেই আর একজন উপস্থিত, তার হাতে ওটা কি? এ তো পিস্তল। চম্পা বা তার প্রেমিক কেউই আশা করেনি বিষয়টা। তাদের সামনে সাক্ষাৎ যমদূতের মতো দাঁড়িয়ে আছেন ইন্সপেক্টর জিতেন্দ্র কয়াল, হাতে উদ্যত পিস্তল। শিল্টন মুর্মু, আর আপনি ফাদার ডিয়েগো মন্ট্রেলো গোমেজ, এবার মুখোশটা খুলুন, খেলা শেষ। সহসা মুখোশ খুলে ফেলল দুই পুরুষ। ফাদারের চোখে বিস্ফারিত দৃষ্টি। শিল্টন মুর্মু স্পষ্ট ঘাবড়ে গেছে। কি করে? লোভে পাপ ফাদার, লোভে পাপ। সব ঠিকই ছিল, আমি আপনাকে সন্দেহ অবধি করতাম না, কিন্তু আপনার আজ সকালে সেজেগুজে ওই সোনার চাকতিটা না পড়লেই হতো। ওটা যে আমি দেখেছিলাম, কোথায় জানেন? ওটা আমি আপনার বঙ্গার গলায় দেখেছিলাম। আমিও এই অপদেবতা নিয়ে কিছুটা পড়াশোনা করি ফাদার, কিছু লোককে জিজ্ঞাসাবাদও করি। জানতে পারি ভীষণ লোভী হয় এই অপদেবতা, কাজেই নিজেই চোরাই মাল যে সে কাউকে দেবে না বা ফেলে আসবে না, সেটা বলাই বাহুল্য, যদি না সে তার মনিব হয়। তখন খেয়াল হচ্ছিল না ওটা আগে পাইলট মান্ডি পড়তো। আপনি না ঈশ্বরের সেবক? হ্যাঁ, ছি ছি ছি, ওর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক, সোনার উপর তীব্র লোভ। প্রথমে মেক্সিকো, তারপর গোয়া, তারপর এই ঝুমুর খেরি। এক্সোরসিজম নিয়েই তো মেতেছিলেন সেই থেকে। আর আপনি আজকে করছিলেন এক ভয়ানক তন্ত্র, যার ফলে আপনি আজীবন এই ধরনের নিম্ন শ্রেণীর অপদেবতাদের নিয়ন্ত্রণ করতে পারেন। চিরকাল গদ্রবঙ্গার চাই খাবার, তাই শিশুদের বলি দিতেন আপনি লোভের বশে। আজকে তো আপনি বলি দিতেন গর্ভবতী জুলিকে। ছি, আপনি গর্ভবতী নারীদের রক্ত দিয়ে বশ করতেন ওই নরকের প্রাণীকে। কিন্তু এটা তো হলো না এবার ফাদার, এবার খেলা শেষ। বলতে বলতে হাত উঁচু করে দেখালেন জিতেন্দ্র। তার হাতে একটা পুতুল, অতি সাধারণ এবং কুৎসিত দেখতে পুতুলটাকে। তার কলকাতার এক বন্ধু তান্ত্রিক তাকে বলেছে, এই রোগের একটাই নিরাময়, আসল পুতুলকে ধ্বংস করা। পাইলটের বাড়িতে যে পুতুলটা ছিল সেটা আসলে নকল একটা পুতুল। সবকিছুই ছিল এই ফাদারের পূর্ব পরিকল্পনা। এই কক্ষে এসে আগেই সেই আসল পুতুলটাকে নিয়ে এসেছিল ইন্সপেক্টর জিতেন্দ্র কয়াল। পাইলট ভাবত বঙ্গা তার অনুগত, কিন্তু আসল খেলা খেলেছেন ফাদার গোমেজ, চম্পা আর শিল্টন। যারাই জেনেছে তাদেরকেই মরতে হয়েছে। যেহেতু চম্পাও মালকিন, তাই তার পরিবারের শিশুদের খেয়ে বঙ্গা আরও শক্তিশালী হয়ে উঠেছিল। এবার মোমবাতির আগুনে পোড়াতে হবে পুতুলটাকে। উত্তেজনাতে রগগুলো ফুলে উঠেছে জিতেন্দ্রর, কিন্তু সে এত সবের মধ্যে খেয়াল করেনি
যে তখন আরও একজন এসে পড়েছে সেই ঘরে। ঠিক একটি মাকড়সার মতো দেওয়াল বেয়ে সে এখানে এসে উপস্থিত হয়েছে এবং বর্তমানে অবস্থান করছে জিতেন্দ্রর মাথার উপরে। হিংস্র চোখে তার জিঘাংসা ঝরে পড়ছে। ইন্সপেক্টর না দেখলেও ফাদার গোমেজ দেখেছেন তার পোষ্য পিশাচটিকে। রাগে তখন কাঁপছে সেই প্রাণীটি। অনেকবার হাতের কাছ থেকে ফসকে গেছে ইন্সপেক্টর। চোখের ইশারায় আক্রমণের জন্য প্রস্তুত সেই গদ্রবঙ্গা। তার উপস্থিতি সম্বন্ধে মোটেই অবগত ছিল না ইন্সপেক্টর কয়াল। তাই অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল সেই নরকের প্রাণী ইন্সপেক্টরের ঘাড়ের উপর। এই আক্রমণ এতটাই অতর্কিত ছিল যে তার হাত থেকে বন্দুক আর পুতুল দুটোই খসে গেল। অকস্মাৎ তার ঘাড়ের উপর একটা করাতের মতো দাঁতের বাটি বসে গেল। একটু হুঁশ ফিরতেই প্রাণীটির পৈশাচিক জোর সম্বন্ধে আন্দাজ পেয়ে গেল জিতেন্দ্র। সর্বশক্তি প্রয়োগ করেও সে তাকে সরাতে পারছে না। আঁচড় কামড়ে তার হাত, ঘাড়, গলা থেকে রক্ত পড়ছে। মুখের থেকে নির্গত গরম লালা যেন অ্যাসিডের মতো জ্বালিয়ে দিচ্ছে চামড়াটা। তবু একটা শেষ চেষ্টা করতেই হবে জিতেন্দ্রকে। আসল পুতুলটা পড়েছিল তার পায়ের কাছেই। এদিকে ফাদার গোমেজের মুখে একটা পৈশাচিক হাসি। ধীর পায়ে এগিয়ে আসছে সে। বলেছিলাম তোমাকে সাবধানে থাকতে অফিসার, তুমি শুনলে না। বিশ্বাস করো আমি এসব চাইনি, কমপক্ষে তোমার সাথে তো একদমই চাইনি, কিন্তু কি আর করা যাবে বলো, এখন তো এটা করতেই হবে। কিছুতেই নড়তে পারছে না জিতেন্দ্র। শেষবারের মতো সর্বশক্তি প্রয়োগ করে সে ছুঁতে চেষ্টা করলো পুতুলটা। কিন্তু তার হাতের উপরে একটা জুতো এসে পড়ল। ফাদার গোমেজ তার হাতটা পিষে দিলেন জুতোর তলায়। ব্যথায় একটা চিৎকার বেরোতে চাইল, কিন্তু জিতেন্দ্র সামলে নিল নিজেকে। সামনে এখন ফাদার গোমেজ, তার হাতেই এখন পুতুল ও পিস্তল। তাহলে কি সব শেষ? খুব অসহায় লাগছে তার। ঠিক তখনই একটা কান ফাটানো আওয়াজ। ফাদার গোমেজের শরীরটা এলিয়ে পড়ল সামনের দিকে। গুলি চালিয়েছে কনস্টেবল রঞ্জিত থাপা। যাক, শেষ সময় সে এসে পড়েছে। প্ল্যান এ ফেল করলে সবসময় প্ল্যান বি তৈরি রাখতে শিখেছে জিতেন্দ্র। সকালেই ছক তৈরি হয়ে গেছিল। কলেজের বন্ধু অমৃত জিতেন্দ্রকে আগেই বলেছিল অলৌকিক দেবদেবী তন্ত্র সাধনা নিয়ে তার অগাধ চর্চা। বেশ কিছুকাল অঘরীদের সঙ্গও করেছে সে। সেই বলেছিল মালিকের মৃত্যুতে বঙ্গারা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। ঠিক তাই এক লাথিতে নিজেকে সরিয়ে পুতুলটা হাতে তুলে নিল জিতেন্দ্র। পকেটে লাইটার ছিলই, আর এক মুহূর্ত সময় নষ্ট না করে একটা আগুনের ফুলকি, তারপর একটা ভয়ার্ত চিৎকার। সেই চিৎকার যে কি ভয়ানক আর বীভৎস তা বলে বোঝানো যায় না। পুতুলের সাথে আগুনে পুড়েছে সেই নরকের প্রাণী। ধীরে ধীরে পুতুল এবং সেই গদ্রবঙ্গা দুটোই পুড়ে ছাই হয়ে গেল চোখের সামনে। তীব্র মাংস পোড়া গন্ধের প্রকোপ ধীরে ধীরে কমতে লাগল। ঝুমুরখেরির আকাশে তখন রক্তচন্দ্র। মৃত ফাদার গোমেজের সামনেই ধীরে ধীরে নিভিয়ে যাচ্ছে এলাকার ত্রাস ও বিভীষিকা গদ্রবঙ্গা। পুলিশ চার্জ ঘিরে ফেলেছে। কোনো মতে উঠে আহত জিতেন্দ্র বাইরে বেরিয়ে এলেন। এসব রহস্য কেউ কোনোদিন জানবে না। দুষ্কৃতীদের সাথে হাত মিলিয়ে ফাদার গোমেজ, পাইলট, শিলটন ও শম্ভু বাসকে একটা চক্র চালাত। এমনকি সর্দার মার্শাল টুডুকেও তারা গুম করে রাখে। এই কোল বেল্টে এসব রোজই ঘটে। আর কটা মৃত আদিবাসীকে নিয়ে কার মাথা ব্যথা, তাও যখন ভোট এখনো কিছুদিন বাকি। কিন্তু এই মুহূর্তে জিতেন্দ্র কয়ালের মনে
একটা আধ্যাত্মিক প্রশান্তি নেমে এসেছে। বিশ্বাস অবিশ্বাস, লৌকিক অলৌকিকের মাঝেই কোথাও আমাদের জীবন অবস্থিত, যেখানে আমাদের রোজকার ভালো লাগা, খারাপ লাগা, হেরে যাওয়া, জিতে যাওয়া মিশে একাকার হয়ে আছে। তবে নিজের বিশ্বাস ও আদর্শের কাছে সে আজও অটল। তবে ফাদার গোমেজের একটা কথা মনে হতেই এখনো বিস্মিত লাগে তার। There are more things in heaven and earth, Horatio, than are dreamed of in your philosophy. আপনারা শুনলেন লেখক পথিক মিত্রের কলমে গদ্রবঙ্গা ও রক্তচন্দ্রিমা। গল্পের নাট্য রূপান্তর ও গল্প পাঠে আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন তমাল মুখার্জি, নিহারেন্দু ব্যানার্জি, কৌশিক ব্যানার্জি, পার্থ মুখার্জি, বর্ণিশা ভট্টাচার্য, এনামুল খান, সুজন ঘোষ, শুভদীপ ঘোষ, দেবস্মিতা ও আমি অমিত সরকার। আবহ সম্পাদনায় ছিলেন সায়ন দত্ত। প্রচ্ছদ অলঙ্করণ, পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর গল্পটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।